নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে যথারীতি চলে এসেছি আপনাদের সামনে। বেশ ভোর ভোর বেরিয়েছি আমি, ধরে নিয়েছি বালি ব্রিজ। আজ কিন্তু আমি একাই চলেছি আমার পক্ষীরাজ নিয়ে। বালি ব্রিজ পার করে ডানকুনি থেকে ধরে নেব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আজ আমার গন্তব্য বেশ একটু দূরে। আজ যাচ্ছি বোলপুরের দিকে। আমার রুট হবে বর্ধমান, গুসকরা, ভেদিয়া হয়ে বোলপুরে। না, আমার গন্তব্য কিন্তু বোলপুর বা শান্তিনিকেতন নয়, বরং শান্তিনিকেতনের আশেপাশে ছড়িয়ে থাকা এমন বেশ কিছু গ্রাম আছে যা ভ্রমণ পিপাসুদের কাছে রীতিমতো আকর্ষণীয় হতেই পারে। অথচ বোলপুরে বা শান্তিনিকেতনে বছরভর ভিড় উপচে পড়লেও সেই গ্রামগুলিতে সেভাবে পা পড়ে না পর্যটকদের। আগামী কয়েকটা পর্বে সেই সব গ্রামই তুলে ধরব আমরা। আসলে বোলপুর বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শান্তিনিকেতনের নাম। শান্তিনিকেতন এবং বোলপুর শহরের কিছু দ্রষ্টব্য এবং আশপাশে দু একটি ওই কঙ্কালীতলা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু। কিন্তু এছাড়াও বা এর বাইরেও বোলপুরে কিন্তু দেখার আছে আরও অনেক কিছু। বোলপুর বা তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু গ্রাম রয়েছে যেগুলি অত্যন্ত প্রাচীন। তাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য রীতিমতো ঈর্ষণীয়। এইসব গ্রামগুলিতে রয়েছে বিভিন্ন অপূর্ব সব টেরাকোটার কাজ সমৃদ্ধ প্রাচীন মন্দির। এছাড়াও অত্যন্ত প্রাচীন জমিদার বাড়ি, রাজবাড়ি। আর আছে বীরভূমের সেই অতি পরিচিত সুন্দর ভূপ্রকৃতি। সব মিলিয়ে এই গ্রামগুলিও কিন্তু দ্রষ্টব্য হতেই পারে, কিন্তু এগুলি এখনও পর্যন্ত মানুষের পা সেভাবে পড়েনি। এই গ্রামে পর্যটনস্থল হয়ে উঠতে পারেনি। আমাদের এবারের ভ্রমণ পর্বে কিন্তু আমরা এই গ্রামগুলির প্রতি আলোকপাত করব। বলা বাহুল্য, এই পর্বে বা আমাদের এই ভ্রমণের এই অংশে বোলপুর শহর এবং শান্তিনিকেতন নিয়ে কিন্তু খুব একটা কিছু থাকছে না। রাতে আমি থাকবো হয়তো বোলপুরে, কিন্তু ঘুরে বেড়াবো বোলপুরের আশেপাশেই গ্রামগুলিতে। সেগুলি অসাধারণ। চলুন তাহলে অচেনা বোলপুর দেখে আসি। এখন এই রাস্তা দারুণ সুন্দর, পুরো মাখনের মতো। তাই তো ঘণ্টাখানেকের মধ্যেই চলে এলাম বর্ধমানে। এবারে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে ধরে নিয়েছি বর্ধমান থেকে গুসকরা হয়ে বোলপুরে যাওয়ার পথ। আমার আজকের প্রথম গন্তব্য সুপুর গ্রাম। বোলপুর বা শান্তিনিকেতনের কয়েক কিলোমিটার আগেই এই গ্রামটি পড়ে। অজয় নদীর তীরে অবস্থিত সুপুর কিন্তু এক অতি সমৃদ্ধ এবং প্রাচীন ঐতিহাসিক গ্রাম। সুপুরে অবস্থিত বিভিন্ন পুরনো বাড়ি থেকে উকিমারা দেওয়ালের ইট আর মন্দির গাত্রে থাকা বট অশ্বত্থের শিকড় আজও বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী। সুপুরের উল্লেখ রয়েছে প্রাচীন পুরাণে। পুরাণ মতে অতীতে সুপুরের নাম ছিল সপুর বা সুবাহুপুর। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে লার দেশে, অর্থাৎ বর্তমান বাংলার রাঢ় অঞ্চলে রাজত্ব করতেন রাজা সুবাহু সিংহ। তার প্রতিষ্ঠিত জনপদ সুবাহুপুরই হল আজকের সুপুর। অতীতে সুপুর ছিল একটি রাজ্য। রাজা সুবাহুর পরবর্তী এক বংশধর ছিলেন রাজা সুরথ, যিনি কিনা মর্তে প্রথম দুর্গাপুজোর প্রচলন ঘটান। তার রাজ্যের রাজধানী ছিল এই সুপুর এলাকাতেই। সেখানেই কোনো এক বছর মতান্তরে প্রতি বছরই কয়েক লক্ষ ছাগ বলি দেয়া হতো দুর্গাপুজোর সন্ধিক্ষণে। সেই বলির রক্তে ভেসে যেত চারপাশ। এক বিশেষ স্থানে বাঁধ দিয়ে সেই রক্তস্রোত আটকানো হতো। এই বলি থেকেই সংলগ্ন অঞ্চলের নাম হয় বলিপুর, যা অধুনা বোলপুর। আর যে স্থানে ওই বাঁধ নির্মিত হয়েছিল তাই হলো আজকের বাঁধগোড়া। এবারে কিন্তু একটু খিদে খিদে পাচ্ছে। ভেবেছিলাম শক্তিগড়ে গরম গরম কচুরি, তরকারি আর ল্যাংচা দিয়ে প্রাতরাশ সারব, কিন্তু সেটা তো হলো না। রাস্তার কাজ চলছে, তাই শক্তিগড়ে সব দোকানই বন্ধ আজ। অগত্যা এবার সামনে দেখি কি মেলে। খাওয়া দাওয়া সেরে আবার সুপুরের গল্প বলছি আপনাদের। বর্ধমান থেকে কয়েক কিলোমিটার গিয়ে রাস্তার ধারে একটা ফাঁকা হোটেল দেখে দাঁড়িয়েছি। নিরিবিলি জায়গাটা, ছিমছাম হোটেলটিও, পরিচ্ছন্নই,
খারাপ নয়। আমি অবশ্য বাটার টোস্ট এবং অমলেটের অর্ডার দিয়েছি। মিনিট 5 মধ্যে চলে এলো আমার খাবার। আগে খেয়ে নিই তাহলে। প্রাতরাশ সেরে আবার রওনা দিলাম। যেতে যেতে এবার আবার সুপুরের দিকে নজর দেওয়া যাক। বোলপুর শহর গড়ে ওঠার বহু আগেই সুপুর ছিল একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র। অজয় নদীপথে হাজারিবাগ, সুরাট, চন্দ্রকেতুগড়, তিব্বত, অসম সহ নানান জায়গা থেকে আসা পণ্য সামগ্রীর ব্যবসা বাণিজ্য চলত এই সুপুরে। আজ থেকে 250-300 বছর আগেও সুপুর বন্দরে লবণ আসত। সুপুরের অজয়ের তীরে 2টি ঘাট ছিল তখন। এখানে ভিজে নুন শুকিয়ে গুঁড়ো করা হতো। যে জায়গায় ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসতেন সেটি বর্তমানে সুপুরে হাট রসুলগঞ্জ নামে পরিচিত। 1850 সাল নাগাদ খানা থেকে সাঁইথিয়াগ্রামী রেলপথ নির্মাণের জন্য অজয় নদের ওপর রেল ব্রিজ তৈরি হলো। এর রূপকার ছিলেন রায়পুরের জমিদার পরিবারের নীলকণ্ঠ সিংহের পুত্র রুদ্রপ্রসন্ন সিংহ এবং স্টেমবাস সাহেব। তাই সুপুর বন্দরের গুরুত্ব কমতে থাকে ধীরে ধীরে। রসুলগঞ্জের হাট উঠে গিয়ে বসল বর্তমান বোলপুরের হাটতলায়। বোলপুরের উদ্ভবের সঙ্গে সঙ্গেই অজয়তুরের ইটন্ডা, সুপুর, ইলামবাজার বন্দরগুলি আস্তে আস্তে বিলীন হতে থাকে। কথা বলতে বলতে চলে এসেছি সুপুরের কাছাকাছি। এবারে দাঁড়াবো আমরা। দাঁড়িয়েছি সুপুরের লালবাজার এলাকায়। এই মোড়ে রয়েছে সুপুরের প্রধান আকর্ষণ, এখানকার প্রসিদ্ধ জোড়া শিব মন্দির। এছাড়াও সুপুরে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও বেশ কয়েকটি মন্দির। একেবারে বড় রাস্তার ধারেই এই দক্ষিণমুখী 2 মন্দির দিয়েই শুরু করা যাক আজকে সুপুর দর্শন। চলুন সামনের দিক দিয়ে ঢোকা যাক মন্দির চত্বরে। 2টি মন্দির একই ভিত্তিবেদির উপরে পাশাপাশি। পূর্ব দিকের মন্দিরটি 8 কোণা দেউল, পাশেরটি সাধারণ 4 কোণা দেউল। এই 2টি মন্দির ঠিক কবে প্রতিষ্ঠিত হয় তা জানা না গেলেও অনুমান করা যায় 2টি 18 বা 19 শতকের মাঝামাঝি সময় নির্মিত। এটি ছিল একটি পারিবারিক মন্দির যা তৎকালীন সময়ে স্থানীয় কোনো এক ময়রা পরিবার কর্তৃক তৈরি হয়েছিল। 2টি মন্দিরেই অসাধারণ টেরাকোটার অলঙ্করণ লক্ষ্য করা যায়। বিশেষ করে অষ্টকোণা মন্দিরটিতে তো টেরাকোটার কাজ একেবারে ভরে আছে। টেরাকোটার বিষয় অবশ্য সব ধরনেরই। ধর্মীয় নানান কাহিনীর পাশাপাশি স্থান পেয়েছে সমসাময়িক বিষয়ও। সপরিবারে দুর্গা আছেন, রাজদরবারে উপবিষ্ট রাম সীতা, কৃষ্ণকলি যশোদা, বিষ্ণুর বিভিন্ন অবতার, গণেশ জননী, গোপীদের বস্ত্রহরণ, রাম সীতার রাজ্যাভিষেক, পাশাপাশি ইউরোপীয় পোশাক পরা মানুষের চিত্রও এখানে দেখা যায়। মুগ্ধ হয়ে দেখছিলাম মন্দির গাত্রে পোড়ামাটির সেই শিল্পকলা। এই জোড়া মন্দির দেখে এবার রওনা দিলাম এখান থেকে। যাচ্ছি গ্রামের একেবারে দক্ষিণ দিকে। একদম শেষে আছে একটি নীলকুঠির ধ্বংসাবশেষ, সেটি আগে দেখে আসা যাক। গ্রাম শেষ হতেই সুন্দর প্রকৃতি, গাছগাছালিতে ঘেরা দারুণ পরিবেশ শুরু হয়ে গেল। চলে এসেছি নীলকুঠির কাছাকাছি। গ্রামের থেকে যে রাস্তা নদী বাঁধের দিকে এসেছে সেই রাস্তায় নদী বাঁধে উঠলেই পাশেই পড়ে এই নীলকুঠি। তবে এখন আর প্রায় কিছুই নেই। সামান্য কিছু নির্মাণ যা অবশিষ্ট আছে শুধুমাত্র সেই জায়গাতে এই নীলকুঠি থাকারই প্রমাণ দেয়। পাশে একটি পোলট্রি ফার্ম,
নীলকুঠির দেওয়াল এবং সেই পোলট্রির পাঁচিল এখন সমান। একসময় এখানে যে নীলের চাষ হতো এবং তা নিয়ে যে বেশ বড়সড় বাণিজ্য চলত, এই কুঠির অবশেষ তা প্রমাণ করে। তবে এখানে তেমন দেখার কিছু আর নেই, তাই উঠে এলাম ফের বাঁধের ওপরে। এখান থেকে কিন্তু দারুণ লাগছে। একটু দূরেই অজয়, তার পাড় ঘেঁষে কৃষিক্ষেত। সামনে নিচে দেখলাম পলাশ গাছে সদ্য পলাশের কুড়ি এসেছে। চলুন একটু ওদিকেই যাই। ফেব্রুয়ারির মাঝামাঝি এখন। এখানে এখনই পলাশের দেখা মিলে গেল। এটা কিন্তু অপ্রত্যাশিতই ছিল। পলাশের হঠাৎ দেখা পেয়ে মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। এবারে রওনা দিলাম নদীর দিকে। এসেছি যখন একটু অজয়ের সঙ্গে দেখাটা সেরেই যাই। গাড়ি অবশ্য বেশি দূর আর গেল না। মাঠের মাঝে আর একটা পলাশ গাছের নিচে রাখলাম গাড়িকে। এখানে রয়েছে অনেক পলাশ। নিয়ে নেওয়া হলো দুটো পলাশ ফুল। ইচ্ছে আছে অজয়কে উপহার দেব এই পলাশ দুটি। চলুন তাহলে এবার হাঁটতে হাঁটতে যাই অজয়ের দিকে। আগেই বলেছিলাম 250-300 বছর আগেকার কথা। ব্যবসার জন্য বাংলার উপকূলে তখন আসতে শুরু করেছে পর্তুগিজরা। সেই সময় বাংলায় নুনের ব্যবসা করতে একদল ব্যবসায়ী আসে গুজরাট থেকে। তারাই আজ গন্ধমণিক চন্দ্র হিসেবে এই বাংলায় পরিচিত। কাটোয়ার গঙ্গার ধারে লবণগোলায় ছিল এদের ব্যবসার কেন্দ্র। একসময় জমি জায়গা কিনে শ্রীবাটি গ্রামে স্থায়ী হয়েছিল তারা। সেখান থেকে নুন আসত অজয় নদী ধরে এই সুপুর গ্রামে। এই অজয় দিয়ে চলত বড় বড় বাণিজ্য তৈরি। কথা বলতে বলতে কৃষিক্ষেত পার করে চলে এসেছি অজয়ের একেবারে ধারে। কিন্তু একই রূপ অজয়ের। যে নদীতে একসময় চলত বাণিজ্য তৈরি, আজ সেখানে হাঁটু জলও নেই। রিক্ত শুষ্ক অজয় এখন। তবে হ্যাঁ, এও এক অন্য রকমের সৌন্দর্য। ক্ষীণ শ্রোতা অজয়ের সঙ্গে দেখা তো হলো। উপহার দিলাম সঙ্গে আনা পলাশ দুটি। পলাশের কাছ থেকে পলাশ উপহার পেয়ে কেমন লাগলো অজয়ের জানা হলো না। এত দূর এসে অজয়ের এত কাছে এসে অজয়ের সঙ্গে কি দেখা না করে চলে যাওয়া যায় বলুন তো? অজয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের, অন্তত 30 বছর তো বটেই। তো সেই অজয়ের সঙ্গে একটু দেখা করব না এখানে এসে, সেটা হয় না। দেখা করলাম, পুরনো বন্ধুকে পলাশ ফুল উপহার দিলাম আমার তরফ থেকে। অজয় তো সেই উপহার নিয়েওছে দেখলাম। ভালো লাগছে। এমনি অজয়ের এই রিক্ত, এই নিঃস্ব, এই শুষ্ক রূপ, সেটা একটু বেদনাদায়ক, সেটা অস্বস্তিকর। কিন্তু অজয়কে সবসময় ভরা দেখা যায়ও না, অধিকাংশ সময় এরকম দেখেই অভ্যস্ত। তাই কিন্তু অজয়ের কাছে এসে এই যে অজয়কে একটু স্পর্শ করলাম, অজয়ের সঙ্গে কথা বললাম, এটাই একটা শান্তি, এটাই একটা তৃপ্তি। আমার খুব ভালো লাগছে। সুপুরের এই অংশে, এই দিকটা, অজয়ের দিকটাতে কেউ নেই, মানে এখন অন্তত নিরিবিলি, নিরাপদ, খুব একটা কেউ নেই। তো আমি তো নিরিবিলিতে খুব সুন্দর ঘুরলাম। আপনারা যদি আসেন সুপুরে, মন্দিরগুলো তো দেখবেন, ভেতরে আমরা আরও কিছু মন্দির আছে সেগুলো দেখব। পাশাপাশি এই অজয়ের এই পাশটা একটু আসবেন। এখন তো বর্ষা নয় বলে, তাই বর্ষার সময় তো এই দিকটা জল থাকে। এখানে আবার দুটো ধারায় বিভক্ত হয়ে গেছে অজয়। কিন্তু ভালো লাগছে, জায়গাটা সত্যি খুব সুন্দর। দেখুন আমার পেছনে এই জায়গাটা সত্যি খুব ভালো। তাহলে আমি এখন ফিরি, সুপুর গ্রামে আরও কিছু দ্রষ্টব্য আছে সেগুলো দেখব। দেখে তারপরে তো অন্যান্য গন্তব্যে আমরা যাব। অজয়ের সঙ্গে দেখাটা কিন্তু দারুণ হয়েছে। আমি খুব খুশি হলাম অজয়ের সঙ্গে দেখা করে। সত্যি বলছি, এতটা কাছে এসে অজয়ের সঙ্গে দেখা না হলে এই ভ্রমণ যেন সম্পূর্ণই হতো না। এবারে রওনা দিলাম অজয়ের পাড় থেকে।
সেই মাঠের মধ্যে দিয়ে সুন্দর পথ, ইতিউতি গাছপালা, বীরভূমের সেই স্বাভাবিক সৌন্দর্য। এবারে চলে এসেছি আনন্দ গোসাইয়ের আশ্রমের সামনে। আশ্রম আজ আর নেই, আছে শুধু মূল তোরণের অংশ দুটি। এখানে এখন বাগান, পিছনে আছে আনন্দচাঁদের কাঁটা পুকুর, সেগুলো দেখব। এই প্রসঙ্গে বলি আনন্দচাঁদ সম্পর্কেও। এই সুপুরের সঙ্গেই জড়িয়ে আছে আনন্দচাঁদ গোস্বামীর নামও। তিনি ছিলেন শ্যামসুন্দর জিউ বা ভগবান শ্রীকৃষ্ণর পরম উপাসক। এখানে ছিল তার আশ্রম, যা তখনকার দিনে বৃন্দাবনের সমতুল্য হিসেবে সমাদৃত হতো। আনন্দচাঁদ গোস্বামী ছিলেন একাধারে ব্রহ্মজ্ঞানী, বাকসিদ্ধ এবং অলৌকিক ক্ষমতার অধিকারী। তার অলৌকিক ক্ষমতার কথা আজও সুপুরে কান পাতলেই শোনা যায়। 1745 সাল নাগাদ বীরভূমে বর্গী আক্রমণকালীন অবস্থায় আনন্দচাঁদ গোস্বামী এই আক্রমণ প্রতিহত করতে সমর্থ হন। বর্গীদের আক্রমণের ইঙ্গিত বুঝতে পেরে আনন্দচাঁদের নেতৃত্বে স্থানীয়রা সুপুরের পুকুরগুলিতে খাল কেটে গড় তৈরি করে। সকলে অস্ত্রে সজ্জিত হয়ে লুকিয়েও থাকে। বর্গীরা আক্রমণ করতে এলে তার আকস্মিক পাল্টা তীব্র আক্রমণ শুরু করে। স্বভাবতই পিছু হটতে বাধ্য হয় বর্গীরা। এই গ্রামে ছড়িয়ে আনন্দচাঁদের আরও স্মৃতি। এবারে চলে এসেছি শ্যামরায়জিউ মন্দিরে। এখন অবশ্য দুপুর হয়ে গিয়েছে, মন্দিরটি বন্ধ। তবে মূল গেট খোলা থাকায় মন্দির চত্বরে প্রবেশ করতে অসুবিধা হয় না। একটা দালান শৈলীর একতলা মন্দির, সামান্য উঁচু ভিত্তিবেদির ওপরে প্রতিষ্ঠিত। আগে হয়তো কিছু টেরাকোটার কাজ দেওয়ালে ছিল, কিন্তু আজ সেসবের চিহ্নমাত্র নেই। নতুন রঙও করা হয়েছে মন্দিরে। এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়। মন্দিরের সামনের পাঁচিলটি কিন্তু দেখবার মতো, বেশ পুরনো। ক্ষয়ে যাওয়া ইট সেই ইতিহাসেরই পরিচয় দেয়। এমনকি এই পাঁচিলের দেওয়ালে স্ট্যাকোর কাজও লক্ষ্য করা যায়। শ্যামরায় মন্দিরের সামনেই রয়েছে আনন্দচাঁদ গোস্বামী স্থাপন করা রাসমঞ্চটি। অষ্টকোণায় স্থাপত্যের এখন ভঙ্গুর অবস্থা, কিছুটা অংশ ভেঙেও গিয়েছে, কিন্তু যেটুকু টিকে আছে সেটুকু তার অনুপম স্থাপত্যের পরিচয় দেয়। এমন ঐতিহাসিক একটি স্থাপত্যের এমন দশা দেখে একটু ব্যথিতই হলাম। তবে রাসমঞ্চের আশপাশটা বেশ সুন্দর, প্রচুর গাছগাছালিতে ভরা। এখানে একসময় পুরো এলাকাটাই ছিল আনন্দ গোসাইয়ের আশ্রম, কিন্তু এখন আর সেসব কিছুই নেই। পাশেই আছে একটি ছোট্ট পুকুর। খানিক সময় মুগ্ধ হয়ে ওই এলাকায় গ্রাম্য সৌন্দর্যটা বেশ উপভোগ করছিলাম আমি। রাসমঞ্চ থেকে চলে এসেছি সামনেই থাকা একটি দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দিরের পিছনেই রাখা আছে গ্রামের রথটি। এই রথেই সওয়ারি হন শ্যামরায়জিউ।
হ্রদ দেখে এবারে চলে এসেছি সুপুর জমিদার বাড়ির সামনে। এখানেও সামান্য অংশই বেঁচে আছে। সুপুরে জমিদারি কিন্তু বেশ কিছুটা পরে দেখা যায়। সুপুরের জমিদার তখন গুপ্তিপাড়া হতে আগত গোপাল মজুমদার। সুরতের স্মৃতিতে হাটসেরানদের গোমস্তা চাটুর্যেরা বাসন্তী পুজোর প্রচলন করলেন পুরনো হাটতলায়। জমিদারদের বাড়ি বলতে এখন সামনের এই অংশটুকুই বেঁচে আছে। এটা সম্ভবত কাছারি বাড়ি ছিল, তবে যে টেরাকোটার কাজ দেখা যাচ্ছে গায়ে সেটা কিন্তু অনেকটাই নতুন, পরে লাগানো হয়েছে। বাড়ির বেশ কিছুটা অংশ নতুন করে মেরামত করে উত্তরসূরিরা নতুন করে বাসযোগ্য করে তুলেছেন। তবে সুপুরের জমিদারদের ক্ষমতায় ততটা আধিক্য ছিল না আশপাশের অন্য জমিদারদের তুলনায়। জমিদার বাড়ির সামনে আছে দুর্গা দালান, এসেছি সেখানেই। এই দালানে এখন একটি স্কুল বসে, সেটি ছুটি হয়ে যাওয়ায় দুর্গা দালানে এখন আর প্রবেশ করা গেল না। বাইরে থেকে একটু দেখছিলাম ভিতরটা। দুর্গা দালান ছাড়াও লক্ষ্মী, গোপাল এবং শিবের মন্দির আছে ভেতরে। দুর্গা দালানের সামনে আছে নাট মন্দির। এখানে এখনো দুর্গাপুজো হয়ে থাকে প্রতি বছর। জমিদার বাড়ি দেখে এবার আবার পথে। এবারে আমি যাচ্ছি হাটেশ্বরী মন্দিরের দিকে। আমি একটু পথ ভুল করেছিলাম, তাতে অবশ্য লাভই হয়েছে। হাটেশ্বরী মন্দিরের একটু এপাশে এই দুটি শিব মন্দিরের দেখা পেয়ে গেলাম। কাছাকাছি দুটি শিব মন্দির, সামনেরটি দেউল শ্রেণীর। বেশ কিছু টেরাকোটার কাজ এই মন্দিরের গায়েও ছিল, তবে আজ তা শেষের পথে। এই মন্দিরের ঠিক পিছনে আছে আরও একটি শিব মন্দির, সেটি আবার পঞ্চরত্ন শৈলীর। একই গ্রামে নানান ধরনের মন্দিরের দেখা মিলল এখানে। এই মন্দিরের গায়েই কিছু কিছু টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। তবে দুটি মন্দিরের অবস্থা খুব একটা ভালো নয়। এই মন্দির দুটি সম্পর্কে তেমন কিছু তথ্যও পেলাম না। স্থানীয়রাও কিছুই জানাতে পারলেন না। তবে স্থানীয়রাই বললেন এই মন্দিরের পিছন দিয়ে যাওয়া যায় হাটেশ্বরী মন্দিরে। গ্রামের সেই সরু পথ বেয়েই এগোলাম এবার। চলে এসেছি হাটেশ্বরী মন্দিরের সামনে। আগে বরং দেখে নেওয়া যাক সামনে থাকা এই শিব মন্দিরটিকে। এটিও দেউল ঘরানার মন্দির। ভিতরে শিবলিঙ্গটি সাদা পাথরের, তাই তো এই মন্দিরকে স্থানীয়রা সাদা শিবের মন্দির বলেন। মন্দিরের গায়ে টেরাকোটার কিছু কাজ আছে বটে, কিন্তু আজ আর তা বোঝার উপায় নেই। নতুন রঙের প্রলেপে সেই অলঙ্করণ প্রায় ঢেকেই গিয়েছে। এই মন্দিরের ঠিক সামনেই হাটেশ্বরী দুর্গা মন্দির। এই মন্দির কিন্তু প্রায় 200 বছরের পুরনো হলেও এর বর্তমান কাঠামো অবশ্য নতুন। দেখে আর তেমন কিছু বোঝার উপায় নেই। এই অঞ্চলে অবশ্য এই হাটেশ্বরী মায়ের বেশ খ্যাতি। হাটেশ্বরী মায়ের মন্দির দেখে এবারে যাচ্ছি গ্রামের শেষ প্রান্তে থাকা শিবিক্ষা মন্দিরে। চলে এসেছি শিবিক্ষা মায়ের মন্দিরে। এই মন্দির চত্বরটি প্রথম দেখাতেই
বেশ ভালো লাগলো আমার। গাছপালার ছায়ায় ঢাকা সুন্দর শান্ত পরিবেশ। মন্দির চত্বরে শিশুরা খেলাও করছে। মন্দিরটিও বেশ অদ্ভুত। একটা বটগাছ এই মন্দিরটিকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে এখন। এটাও একটা দেখবার মতো বিষয় বটে। পৌরাণিক রাজা সুরত রাজ্যহারা হয়ে এখানেই আশ্রয় নেন। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী তিনিই নাকি নতুন করে প্রথম বসন্তকালীন দুর্গাপুজো শুরু করেন। হারিয়ে যাওয়া সেই গৌরব ফিরে পেতে তিনি ভগবতী দেবী শিবিক্ষার উপাসনার জন্য লক্ষ্য বলি দেন বলেও জনশ্রুতি আছে। এই বলি সুপুরের এই শিবিক্ষা মন্দির থেকে শুরু করে রজতপুরের মহামায়া মন্দির হয়ে বোলপুরের ডাঙালি কালীতলা পর্যন্ত হয়েছিল। এরপরেই ডাঙালি কালীতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চল বলিপুর নামে খ্যাত হয়। এই বলিপুরই কালক্রমে হয়ে ওঠে আজকের বোলপুর। ভিতরে অর্থাৎ মন্দিরের গর্ভগৃহে আছে দুটি পাথর। সেগুলি পূজিত হয় গ্রামদেবী শিবিক্ষা রূপে। শিবিক্ষা মন্দিরের পশ্চিম কোণেই রয়েছে বাঘালা বা বাঘেলা পুকুর। পরবর্তী আমলে তৈরি পুকুরটির পূর্ব পাড়ে বাঁধানো সিঁড়ির সম্মুখে ছিল দুটি বাঘের মূর্তি। কয়েক বছর আগেও যা লক্ষ্য করা যেত, কিন্তু কালের কপঘাতে আজ তা বিলুপ্ত প্রায়। এই বাঘ মূর্তি থেকেই পুকুরের নাম হয় বাঘওয়ালা পুকুর, যা এখন শুধুমাত্র বাঘালা বা বাঘেলায় রূপান্তরিত হয়েছে। তবে গ্রামের প্রান্তে এই বিশাল জলাশয়ের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ভালোই লাগে। এবারে রওনা দিলাম সুপুর গ্রাম থেকে। তবে আমাদের সুপুর ভ্রমণ কিন্তু শেষ হয়ে যায়নি। সুপুরে যে শিবিক্ষা মন্দির থেকে এখন যাত্রা শুরু করলাম, তার কিয়দংশ বাকি রয়ে গিয়েছে। সামান্য দূরেই থাকা সুরতেশ্বর মন্দিরে সেই বাকি অংশের খোঁজেই যাচ্ছি আমি। তবে তার আগে একটু মধ্যাহ্নভোজন সেরে নিতে হবে। সামান্য গিয়েই পথের ধারে মিলে গেল এই হোটেলটি। খুব বড়সড় না হলেও ছিমছাম পরিচ্ছন্ন দেখে এখানেই খাওয়ার সিদ্ধান্ত নিলাম। হোটেলের নাম দেখেই বোঝা গেল বোলপুরের খুব কাছেই আছি আমি। বেশি কিছু নয়, ভাত ডাল মাছের ঝোল, এতেই দিব্যি হয়ে যাবে আমার। খারাপ খেলাম না কিন্তু, ঠিকঠাকই। এই থালির দাম পড়ল এখানে 90 টাকা। মধ্যাহ্নভোজন সেরে এবার রওনা দিলাম। যাচ্ছি সুরতেশ্বর মন্দির দেখতে। এখান থেকে গাড়িতে মিনিট 2 সময় লাগবে। চলে এসেছি সুরতেশ্বর শিব মন্দিরের সামনে। বোলপুর ইলামবাজার সড়কের পাশেই চৌমাথায় অবস্থিত এই সুরতেশ্বর শিব মন্দির। এখানে এসে আমি তো অবাক। এই মন্দির এখন ব্যাপক বদলে গেছে। বছর 25 আগে আমার দেখা এই মন্দিরের সঙ্গে আজকের এই মন্দিরের কোনো মিল নেই। সুন্দর করে সাজানো হয়েছে মন্দির চত্বর। শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদ এই কাজটা কিন্তু খুব ভালো করেছে। চলুন একটু ঘুরে দেখা যাক মন্দির চত্বর। মন্দিরের সামনের দিকে এক বড় শিবমূর্তি দণ্ডায়মান অবস্থায় রয়েছে। আরও কয়েকটি ছোট ছোট মন্দিরও। রাজা সুরতের নামধারী এই সুরতেশ্বর মন্দির একসময় শিবতলা বলেই পরিচিত ছিল। এই মন্দির একসময় ঘন জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছিল। প্রায় 100 বছর আগে গজপতি নাগা নামে এক শৈব সাধু মন্দিরে এসে এই মন্দিরের আংশিক সংস্কার সাধন করেন। তারপর 1339 বঙ্গাব্দে পাশের রায়পুরের জমিদার বংশজ প্রমথনাথ সিংহের স্মৃতির উদ্দেশ্যে তার অর্ধাঙ্গিনী শ্রীমতী সুভাষিনী দাসীর সহায়তায় এই সুরতেশ্বরের মন্দির নতুন করে তৈরি হয়।
দুপুর হয়ে যায় অবশ্য মূল মন্দিরটি এখন বন্ধ হয়ে গিয়েছে। তবে চিন্তার কিছু নেই, আগামী পর্বেও আমরা এই সুরতেশ্বর মন্দিরের বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারবো আশা করছি। মূল মন্দির বন্ধ হয়ে গেলেও মন্দির চত্বরে ঘুরে বেড়াতে এতটুকু অসুবিধা হয় না। বিশাল এক তেঁতুল গাছ রয়েছে, তার ছায়ায় দিব্যি বসে থাকা যায়। আছে অন্যান্য গাছও, অনেকেই দেখলাম এখানে বিশ্রাম নিচ্ছেন। গোটা চত্বরটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওপাশে সামনেই এক বড় বাঁধানো পুকুর, তার সামনে আবার আরও একটি বড় শিব মূর্তি। সব মিলেই মন্দির চত্বরটি আমার বেশ পছন্দ হলো। সুরতেশ্বর মন্দির দেখে এবার বেরোলাম আমি। আজ কিন্তু আমাদের মিষ্টি খাওয়াটা হলো না। এখানে তেমন দোকানপাট চোখেও পড়েনি। জোড়া শিব মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান ছিল বটে, কিন্তু তা বন্ধ ছিল, খোলেনি তখন। আমি এখন চলেছি রায়পুর এবং দেউলি গ্রামের দিকে। প্রাচীন রাজবাড়ি, মন্দির এবং প্রত্ন সামগ্রীর পাশাপাশি অপরূপ প্রকৃতির দেখা মিলবে এই এলাকায়। তবে সেই পর্ব আসবে আগামী বুধবারে। আপাতত বলি সুপুরে আসা যাওয়ার কথা। বোলপুর পর্যন্ত ট্রেনে বা বাসে এসে বোলপুর থেকে টোটো ভাড়া করে যেতে পারেন সুপুরে। এছাড়াও বোলপুর থেকে বর্ধমান বা গুসকরগামী বাস সুপুর গ্রামের পাশ দিয়েই যায়। গাড়ি বা বাইকে এলে তো আমার দেখানো পথেই আসতে পারেন। থাকার জন্য সুপুরে তেমন কিছু না মিললেও পাশেই বোলপুর বা শান্তিনিকেতনে অসংখ্য বিভিন্ন মানের হোটেল মিলে যাবে। যাওয়ার আগে বলি, আমাদের আগামী কয়েকটা পর্বে যে জায়গাগুলি আমরা দেখব সেগুলি সবই বোলপুর থেকে টোটো ভাড়া করে দিব্যি ঘোরা যায়। যারা গাড়ি নিয়ে আসবেন না তারাও সহজেই এই গ্রামগুলিতে ঘুরতে পারবেন। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব আগামী সপ্তাহে শান্তিনিকেতনের আশেপাশে অজানা ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।